আপনারা সেই মেয়ে তিনজন না? কথাটা শুনেও ওরা তিনজন চুপ করে আছে। আলতাফ চৌধুরী বলে, তুই ওদেরকে চিনিস? চিনমু না আবার, আমারে পেদানি থুককু কেলানি খাওয়াইছে। এত তাড়াতাড়ি ভুইলা জামু? কেলানি খাইয়েছে মানে? সাব্বির বলার আগেই রিমি বলে, দাদু ওনার মাথাটা বোধহয় নষ্ট হয়ে গেছে। সেই তখন থেকে আমরা তিনজন আপনার সাথে আছি। আর এই কাকু লোকটা বলছে কিনা আমরা তাকে কেলানি খাইয়েছি। হ্যাঁ, ওরা তো আমার সাথেই ছিল। তোর বোধ হয় ভুল হচ্ছে সাব্বির। না দাদু, আমি ঠিক কইতাছি। ওই দোকানে বসে আমার হাতে একটি ভাঙ্গা পুতুল ধরিয়ে দিয়ে তিনজন কেটে পড়ে। তখনও আমি জানতাম না ওই পুতুলটি ভাঙ্গা ছিল। টেবিলের উপর রাখতেই পুতুলটির কল্লা, মাথা, গা থেকে আলাদা হয়ে গেছে। এটা দেখে দোকানদার আমাকে ধরে। আমি নাকি পুতুলটি ভাঙছি। তাদের টাকা দেব বলে মানি ব্যাগ বের করতে যাব, দেখি পকেটে মানি ব্যাগ নাই। এরপর ওই শালারা আমায় ইচ্ছামতো ধুইয়া দিল। দেহ দাদু আমার চেহারা, জামার নকশা পাল্টাইয়া দিছে। কিছুটা কান্নার অভিনয় করে বলল, রিমি, সিমি, নিধির খুব হাসি পাচ্ছে সাব্বিরের কথা শুনে, কিন্তু হাসতে পারছে না। রিমি কিছুটা করুণ স্বরে বলে, দাদু, আমরাও জানতাম না যে পুতুলটি ভাঙ্গা ছিল। এতে আমাদের কি দোষ বলো? সাব্বির ঢং দেখিয়ে বলে, ওলে, লে, 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 এখন কত মিথ্যা কথা কবা। তিন চুন্নি কোথাকার। নিধি আহ্লাদি কণ্ঠে বলে, দাদু দেখছ? এই কাকু লোকটা কি বলে? ওই নেমাকি বন্ধ করেন। দাদু দেখছ? কি দেখব আয়? দাদু কি কইব? দাদু আমার দলে অভিনয় করে দেখিয়ে বলে, দাদু। আহা, থামো সাব্বির। ওরা জানত না সত্যি ওই পুতুলটি ভাঙ্গা ছিল নাকি ভালো। হ্যাঁ, দাদু জানতাম না। নিধি বলে, না দাদু, ওরা। বাকিটা বলার আগেই রিমি, সিমি, নিধির দিকে তাকিয়ে সাব্বির হা হয়ে যায়। কারণ আলতাফ চৌধুরী সাব্বিরের দিকে তাকিয়েছে। এরই মধ্যে ওরা তিনজন সাব্বিরকে ভেঙচি কাটতে শুরু করেছে। দেহ দাদু, দেহ। ওরা আমারে ভেঙ্গাইতাছে। আলতাফ চৌধুরী ওদের দিকে তাকাবার সাথে সাথে ফেস চেঞ্জ করে ফেলে ওরা। রিমি বলে, দেখেছ দাদু কি মিথ্যে কথা বলে তিনি? না দাদু, একটু আগে আমাকে ভেঙ্গাইতাছিল ওরা। সাব্বির চুপ কর। আর কত মিথ্যে কথা বলবি? দাদু। এবাও সাব্বির থেমে যায়। আলতাফ চৌধুরীর আড়ালে ওরা তিনজন আবারও ওকে ভেঙচাতে শুরু করে। দাদু, তাদেরকে এহান থিকা যাইতে কও, আমি কিন্তু টিপ চাপ দিয়া মাইরালামু, টিপ চাপ দিয়া। কিছুটা রাগ নিয়ে বলে সাব্বির, হ আইছে টিপ দিয়া মাইরালাব। দাদু শোনো, এই কাকু লোকটাকে ভালো একটা ডাক্তার দেখাবে। আমরা যাই। রিমি বলে, দাদু, ডাক্তার দেখাবে তাকে। সিমি বলে, যাই দাদু বাই। নিধি বলে হাঁটা ধরল ওরা। তোমরা ভালো থেকো। কথাটা বলে আলতাফ চৌধুরী সাব্বিরের দিকে ঘুরে তাকাল। সাব্বির রাগে জাতি সাপের মতো ফোঁস করছে। কারণ রিমি, নিধি, সিমি কিছুটা দূর গিয়েও সাব্বিরকে ভেঙচাচ্ছে। আলতাফ চৌধুরী বলে, মেয়ে তিনটি কত ভালো। ক্যাডা কইছে? শয়তানের বইন এক একটায়। ঝাড়ি দিয়ে বলে, ওই তুই চুপ কর। চল বাসায় যাই। সন্ধ্যার আজান দিয়ে দিবে। ওরা আবার ফোন দিতে পারে। চলো। তয় দাঁড়াও।
ওদের লগে তোমার দেখা হইল কেমতে? গাড়িতে যেতে যেতে বলছি। রিমি, নিধি, সিমি ওরা বাসায় এসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সাব্বিরের কথা মনে পড়তেই প্রচুর হাসি পাচ্ছে ওদের। সত্যিই সেইভাবে মেরেছে সাব্বির কাকু লোকটিকে। রিমি বলে হাসতে হাসতে। হ্যাঁ, তবে ছেলেটিকে দেখে বয়স্ক বলে মনে হয় না। সিমি বলে, যেভাবে আমাদের সাথে ঝগড়া করল, তাতে তো মনে হয় আমাদের চেয়ে ছোট হবে। যাই হোক, সেই ছিল আজকের দিনটা। নিধি বলে, এবার চল রান্নার কাজে যাই। রান্না করতে ইচ্ছে করে না রে। তাহলে না খেয়ে ঘুমাতে হবে। তাই করি, না খেয়ে ঘুমাই। আলতাফ চৌধুরী ও সাব্বির ফার্মহাউজে এসে নিজেদের চেহারা, ড্রেস চেঞ্জ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরই মধ্যে সাব্বিরকে ওদের 3 জনের কথা বলেছে। সাব্বির এটা শুনে তেমন কোনো রিয়েক্ট করেনি। বাসায় আসার পর 3 ভাই গোয়েন্দার মতো প্রশ্ন জুড়ে দেয়। আলতাফ চৌধুরী কোনো রকম এটা ওটা বলে ওদের বুঝো দেয়। রুমের চারদিকে তাকিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে হৃদয়। পালানোর রাস্তা খুঁজছে। এই পরিত্যক্ত ঘরটিতে ওর দম বন্ধ হয়ে আসছে। কেন ওকে এখানে এভাবে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে ওর জানা নেই। চিৎকার করে হেল্প চাইছে, কিন্তু হৃদয়ের চিৎকার কারো কান পর্যন্ত পৌঁছাল না। বারবার চিৎকার করার ফলে বাহির থেকে একজন লোক ভিতরে এসে হৃদয়ের মুখ বরাবর ঘা লাগিয়ে দিল। হৃদয় মাটিতে পড়ে যায়। চিৎকার থেমে যায় ওর। মাটিতে শুয়ে গঙ্গাতে লাগল। বিপ্লব তালুকদার মাথায় বুড়ো আঙুল ঠেকিয়ে সোফায় বসে আছে। ছেলের জন্য বেশ চিন্তা হচ্ছে তার। পলাশ হাসান পাশেই বসে রয়েছেন। হঠাৎ করে তার ছেলেকে কারা কিডন্যাপ করল? কেনই বা কিডন্যাপ করল? হিসাব মিলাতে পারছেন না তিনি। পলাশ হাসান বলেন, স্যার, এত চিন্তিত হবেন না। আমি পুলিশ লাগিয়ে দিয়েছি। আপনার ছেলেকে নিশ্চয় আমরা ফিরে পাব। সান্ত্বনা দিচ্ছ? শান্ত কণ্ঠে বলেন বিপ্লব তালুকদার। পলাশ হাসান চুপ মেরে রয়। সান্ত্বনা দিচ্ছ আমাকে? রাগী কণ্ঠে বলেই দাঁড়িয়ে যায়। পলাশ হাসান কিছুটা ভয় পেয়ে যায়। বিপ্লব তালুকদার ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আমার ছেলেকে আমি জীবিত চাই। ওর কিছু হলে আমি কি করতে পারি? সেটা তুমি নিশ্চয় জানো। জজি শস্যার। তাহলে যাও, আমার ছেলেকে খুঁজে বের কর। যাও, ধমক দিয়ে বলেন। পলাশ হাসান কথাটা শুনে দ্রুত রুম ত্যাগ করেন। রাতে সাব্বির ওর প্রিয় ডায়েরিটা নিয়ে বসেছে লিখতে। ওর উদ্দেশ্যে একটা ঝাঁকানাকা কবিতা লিখবে। আলতাফ চৌধুরী ওর পাশে বসেই বই পড়ছে। কিছুক্ষণ পর সাব্বির খুশি মুডে বলে, আমার কবিতা লেখা শেষ। আমার কবিতা লেখা শেষ। ইয়াহু, আমি কবিতা লিখছি? আলতাফ চৌধুরী বইয়ের মধ্যে হাত রেখে বলেন, কি এমন কবিতা লিখলি যে এত খুশি? শুনবা দাদু? হুমম, শোনা। আচ্ছা শোনো। এহেম এহেম। একটি ছাগল, একটি ছাগলী। দুজনার মধ্যে ছিল গেহরি দোস্ততি। একদিন ছাগলই গেল হারিয়া, ছাগল তার শোকে কাঁদিয়া কাঁদিয়া দিল পাদিয়া। কেমন লাগছে দাদু? আলতাফ চৌধুরী স্থির চোখে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। খুব রাগ হচ্ছে তার। হবেই বা না কেন? এমন ঘাটিয়া কবিতা শুনলে যে কারো মেজাজ বিগড়ে যাবেই। তারও ব্যতিক্রম হল না। বইটা আস্তে করে বন্ধ করে তার পাশে থাকা লাঠিটায় হাত রাখতেই সাব্বির বুঝে যায় ডালমে জারুর কুচ কালা হ্যাঁ। সাব্বির ডায়েরি হাতে নিয়ে দৌড়। ওই হারামজাদা দ্বারা
শালার কবিতার নাম ধুলোয় মিশিয়ে দিয়েছে। সাব্বির ওর রুমে এসে গেট লাগিয়ে বুকে ফু দেয়। বলে, আমার এত সুন্দর কবিতা দাদুর কাছে ভালো লাগে নাই। হায় রে। কপালে হাত দেয় সাব্বির। খবর পেলে? একজন বডিগার্ডকে উদ্দেশ্যে করে কথাটা বলে আলতাফ চৌধুরী। বডিগার্ডটি মাথা নিচু করে নরম স্বরে বলে, স্যার, আমরা খোঁজার চেষ্টা করছি। খোঁজার চেষ্টা করছি মানে কি? তোমাদেরকে ছবি দেওয়া হয়েছে, তারপরও খুঁজতে এত সময় লাগার কথা না তো? স্যার, আমরা খুঁজছি। যাও এখান থেকে, আর দ্রুত খোঁজ কর। ওকে স্যার। বডিগার্ড চলে যায়। ধুর, কেন যে মেয়ে তিনটির নাম্বার সেদিন নিলাম না। আলতাফ চৌধুরী রাগ নিয়ে বলে। রুদ্র, অভ্র, শুভ্র ওরা তিনজন রুদ্রের রুমে বসে কিছু ইম্পর্ট্যান্ট ফাইল দেখছে। তার সাথে গোপনীয় কিছু কথা বলছে। জয় গ্রুপ থেকে ইমেল পাঠিয়েছে। রুদ্র ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কি পাঠিয়েছে? অভ্র প্রশ্ন করে। ডে নাইট রেস্টুরেন্ট এন্ড হোটেল এ পরের ডিল হবে, এটা বলেছে। আর কিছু পেপারের ছবি দিয়েছে। রুদ্র উত্তর দেয়, উইখানে কেন? আমাদের অফিসেও তো ডিল হতে পারত। শুভ্র বলে, সমস্যা কি? আমরা যাব কাল। ওকে। কিছুক্ষণ পর আলতাফ চৌধুরী সেই রুমে প্রবেশ করে। তিনি ওদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে যান। বসন্ত বাতাসে সখাগো, বসন্ত বাতাসে, বসন্ত বাসাতে সখাগো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, হায় রে, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, আমার বাড়ি আসে না ক্যারে ধিমি, সিম। রিমি লাস্টের টুকু গেয়ে সিমি ও নিধির দিকে তাকাল। সেইটা তোর বন্ধুরে যাইয়া জিগাগা। আমারে জিগাস ক্যা? সিমি ধমক দিয়ে বলে। হু। নিধি মুখ বাঁকিয়ে বলে, নিধি, তাহলে তোরা কি আমার শত্রু? রিমি বলে, ওই তুই কথা বলিস না তো, ঘুমামু সর। বলেই সিমি হালকা ধাক্কা মেরে রিমিকে সরিয়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। আমিও ঘুমাব। তুই একা একা এখানে বসে চিন্তা করতে থাক। তোর বন্ধুর বাড়ির ফুলের গন্ধ তোর বাড়িতে কেন আসে না? কথাটা বলে নিধিও শুয়ে পড়ে। শয়তান দুইটা। রিমি ওদের গা থেকে কাঁথা টেনে নিয়ে মুড়ি দিল। সকালে টানা 3 ঘন্টা পর হোটেলে এসে পৌঁছায় রুদ্র, অভ্র, শূদ্র। রাস্তায় অনেক জ্যাম ছিল। 10টায় বাড়ি থেকে বের হয়েছে। 12টায় এসে পৌঁছায়। জয় আহমেদ এখনও আসেনি। কিছুক্ষণ বসে শাওয়ার নেওয়ার জন্য তিনজনেই ওয়াশরুমে চলে যায়। কয়েকদিন ধরে হোটেলে চুরি হচ্ছে। কখনো খাবার গায়েব হচ্ছে তো কখনো দামি দামি গ্লাস, প্লেট, বাটি গায়েব হচ্ছে। বড় লজ্জাজনক ব্যাপার এটা। হোটেলের ম্যানেজার 1 সপ্তাহ ছুটি কাটিয়ে এসেছে। সে এই বিষয় জানতে পেরে স্টাফ মিটিংয়ে সবাইকে ডেকে কড়া কথা শুনিয়েছে আজকে। সকাল সকাল কড়া কথা শুনেছে বিধায় নিধির মেজাজ বিঘুরে আছে। রাগ নিয়ে টেবিল পরিষ্কার করছিল। আর বিড়বিড় করে সেই চোরের গুষ্টি উদ্ধার করছে। হঠাৎ করেই পিছন থেকে সিমির চিৎকার শুনতে পায় নিধি। নিধি চাদরে মুড়ানো চোরটিকে ধর। ও তোর দিকেই যাচ্ছে। সিমির কথা শুনে নিধি পিছনে তাকিয়ে দেখে সাদা চাদর দিয়ে মুখ ঢাকা একটি ছেলে দৌড়ে ওর দিকে আসছে। চোরটিকে ধরার জন্য সিমি সহ বাকি কিছু স্টাফরাও পিছনে তাড়া করছে। নিধি কপাল কুঁচকে ওর পায়ের স্লিপার জোড়া খুলে হাতে নিল। তখনই চোরটি ওর পাশ কাটিয়ে আরো জোরে দৌড় দেয়। নিধিও দৌড় দেয় চোরের পিছনে। সাদা রঙের চাদরটি পাতলা ছিল, যার দরুন চেহারা ঢেকে রাখার পরও বাহিরের সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল।
চোরটিও তার জন্য দৌড়াতে পারছে। গেটের সামনে আসতেই চোরটি কারো সাথে ধাক্কা খায়। ধাক্কা লাগা লোকটি ছিল সাব্বির। চাদরে ডাকা লোকটিকে দেখে সাব্বির রেগে বলে, তামাশা হচ্ছে, চাদর সরান। কথাটা বলতে দেরি চোরটি ফট করেই তার গায়ের চাদর দিয়ে সাব্বিরের মুখ ঢেকে দিতে দেরি করেনি। সাব্বিরের মুখ ডেকে দিয়েই চোরটি নিচে বসে পড়ে, তারপর পিছন দিক থেকে চাদরের ভিতর থেকে বের হয়ে অন্যদিকে দৌড় দেয়। সাব্বির রাগ নিয়ে মুখ থেকে চাদর সরানোর চেষ্টা করছে। এরই মধ্যে নিধি, সিমি সহ বাকি স্টাফরা এসেই উড়াদুড়া মারতে শুরু করেছে। সাব্বির মুখ থেকে শুধু ও মা, ও বাবা, ও চাচা, ও কাকু বের হচ্ছে। আর চুরি করতে আসবি? চোরে ঘরে চোর। তোকে বলেই সিমি ওর হাতের ফুলের ঝাড়ুর পিছন দিক থেকে মারছে। চোরগিরি বের করব আজ দাঁড়া। নিধি এটা বলে ওর জুতো দিয়ে মারছে ইচ্ছামতো। বাকি রাও মারছে। সাব্বিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর সহ্য করতে না পেরে চাদর সহ ওঠে দাঁড়িয়ে সামনে থেকে স্টাফদের ধাক্কা মেরে সরিয়ে খিচ্ছা দৌড় দেয়। ওই চোরের বাচ্চা, কই যাস? আর চুরি করবি না? শালা পারলে আবার আসিস চুরি করতে। তোর ঠেং ভেঙ্গে বটগাছে ঝুলিয়ে দেব। নিধি সাব্বিরের যাওয়ার দিকে তাকিয়ে চিল্লিয়ে বলে, হ্যাঁ, পারলে আসিস আবার। কত বড় সাহস, রান্নাঘরে খাপটি মেরে বসেছিল। সিমি বলে, কি হচ্ছে এখানে? হোটেলের ম্যানেজার ইকবাল রহমান কড়া গলায় প্রশ্ন করেন। সবাই মাথা নিচু করে ফেলে। সিমি বলে, স্যার, ওই চোরটিকে ধরতে পেরেছি। কোথায়? উত্তেজিত কণ্ঠে বলেন, পালিয়ে গেছে স্যার। তবে আমাদের হাতে প্রচুর কেলানি খেয়েছে। মনে হয় না আর আমাদের হোটেলে চুতি করতে আসবে। নিধি মাথা নিচু করে বলে, স্টুপিড কোথাকার। ওকে মারলে কেন? বেঁধে রাখতে। আমি পুলিশকে খবর দিতাম। যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে দায় কে নিত? সবাই মাথা নিচু করে চুপ করে আছে। যাও, যে যার কাজ কর, ধমক দিয়ে বলে ইকবাল রহমান। সবাই চলে যেতে নিলে ইকবাল রহমান সিমি ও নিধিকে ডাক দিয়ে বলে, তোমরা দুজন 301, 302, 303 নাম্বার রুমে যাও। খালি হাতে যেও না, সাথে করে কফি নিয়ে যেও। কফি পাঠাতে বলেছেন তারা। জি স্যার, সিমি বলে ইকবাল রহমান চলে গেলেন। নিধির মন চাইছে ওদের স্যারকে তখন কারচোরের মতো ইচ্ছামতো ধোলাই দিতে। রাগ করিস না, এটা একটা খারুচ লোক। চল কফি নিয়ে উপরে দিয়ে আসি, নয়তো দেরি হলে আবার চিল্লাবে। সিমি আস্তে করে বলে নিধিকে। নিধি কিছু বলছে না, রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। সিমি ওকে টেনে নিয়ে গেল। এদিকে সাব্বির দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরে এসে পড়েছে। ওর দিকে কিছু মানুষ সন্দেহ চোখে তাকিয়ে আছে। সাব্বির মাথার উপর থেকে চাদরটা সরিয়ে ধপ করে মাটিতে বসে পড়ে জোরে জোরে নিঃশ্বাস টানছে। মাটি থাপড়াচ্ছে আর বলছে, আমার লগেই এমন হয় ক্যা? বাল! ওরে মাগো, পিঠ আমার শেষ। সেদিনের মাইরের ব্যথা এখনো আছে, তার উপরে আজকের মাইর। আল্লাহ, আল্লাহ গো, ওগোরে তুমি নিজ হাতে শাস্তি দিও গো। কান্নার ভান করে উপরে দুহাত তুলে বলে। সাব্বিরের এখন অবস্থা দেখে একজন লোক পাগল ভিখানি মনে করে 5 টাকার নোট ওর সামনে ফেলে চলে যায়। এটা দেখে সাব্বিরের কান্না থেমে যায়। লোকটির যাওয়ার দিকে রাগী চোখে তাকিয়ে ধরতে গেলেই তখনই ওর ফোনটা বেজে ওঠে। থেমে গিয়ে ফোনটা পকেট থেকে বের করে দেখে রুদ্র কল দিয়েছে। নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে।
কন ভাই, তুই কই? এখনো আসছিস না কেন? কিছুক্ষণ পর মিটিং শুরু হয়ে যাবে, কিছুটা রাগী কণ্ঠে বলে রুদ্র। আইতাছি ভাই, এখনই আইতাছি, তাড়াতাড়ি আয়, বলেই ফোন কেটে দেয় রুদ্র। ফোন পকেটে রেখে কিছুক্ষণ থম মেরে বসে থাকে। তারপর এক দোকান থেকে একটি পানির বোতল কিনে পানি খেয়ে হোটেলের উদ্দেশ্যে হাঁটা ধরল। উফ, সেই তখন থেকে সিমি, নিধিকে কল দিচ্ছি রিসিভ করছে না কেন? করছেটা কি ওরা? ধ্যাত, আজ তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে বিধায় ভেবেছি এতিমখানায় গিয়ে সবার সাথে একটু দেখা করে আসব। কিন্তু এই চুন্নি দুইটায় ফোনই ধরছে না। রিমি বিরক্ত হয়ে কথা বলতে বলতে হোটেলের ভেতরে প্রবেশ করল। এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে বক বক করছিল। ভেতরে গিয়ে একটি মেয়ে জিজ্ঞেস করল, এই মেয়ে সিমি আর নিধি কোথায় বলতে পারো? ওরা উপরে 301, 2, 3 রুমে গিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ, বলেই রিমি হাঁটা ধরল। লিফটে ওঠে একেবারে 3য় তলায় এসে থামল। লিফট থেকে বের হয়ে ফোন চাপতে চাপতে 301 নম্বর রুমে হুড়মুড় করে ঢুকে পড়ল। তারপর ধোপাস করে বিছানায় শুয়ে ফোন টিপতে টিপতে বলল, সিম হারামি, তখন থেকে ফোন দিচ্ছি ধরিসনি কেন? চুন্নি ছেড়ি আর ধিমির বাচ্চা ধামরা কই গেছে? ওই চুন্নিরেও কতবার কল দিছি। কথাটা বলেই ওর মুখের সামনে থেকে ফোন সরিয়ে সামনে তাকাতেই দিল এক চিৎকার। ফোন পড়ে যায় মাটিতে। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। চোখ জোড়া বড় করে ওর সামনে খালি গায়ে শুধু টাওয়াল পরা লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে দিল বউ দৌড়। এই মেয়ে। বাকিটা বলার আগেই রিমি ফিরে এসে ফোনটা মাটি থেকে উঠিয়ে নিয়ে আবার জোরে দৌড় দেয়। এই দাঁড়াও, দাঁড়াও বলছি, তীক্ষ্ণ কণ্ঠে বলে রুদ্র। কার কথা কে শুনে? দৌড় তো দৌড়ই। রুদ্র শাওয়ার নিয়ে টাওয়াল পরে বের হবার পর দেখে কফির মগ রাখা। রুদ্র ভেবে নেয় কোনো ওয়েটার এসে রেখে গেছে। হোটেলের রুমগুলোর দরজা ছিল হাই কোয়ালিটির, তাই গেটের লকের সামনে কালো রঙের একটি কার্ড ধরার সাথে সাথে দরজা খুলে যায়। এই চাবিগুলো হোটেলের ওয়েটার ও যারা রুম বুক করে তাদের কাছে থাকে। রুদ্র জানালার সামনে দাঁড়িয়ে কফি খেতে খেতে সাব্বিরকে ফোন করে হোটেলে আসতে বলে। আর এদিকে দরজা খোলা পেয়ে রিমি রুমে ঢুকে পড়ে। ভেবেছিল সিমি রুম পরিষ্কার করছিল, তাই হয়তো রুমে কোনো লোক থাকবে না। এটা ভেবে ফোন টিপতে টিপতে বিছানায় শুয়ে পড়ে। যখনই কথাগুলো বলতে লাগল তখন রুদ্র কপাল বাজ করে ঘুরে তাকায়। দেখে বিছানায় একটি মেয়ে আরামছে শুয়ে ফোনের দিকে তাকিয়ে একা একাই কথাগুলো বলে যাচ্ছে। রুদ্র গেটের দিকে তাকিয়ে দেখে গেট খোলা। ওর বুঝতে বাকি থাকে না গেট এতক্ষণ খোলাই ছিল। ওয়েটার দরজা ভুলে খোলা রেখে গিয়েছে। রুদ্র কফির মগ রেখে ধীরে পায়ে মেয়েটির সামনে এসে দাঁড়াল। তখনও মেয়েটি কথা বলেই যাচ্ছে। তারপরই এপাশ থেকে মেয়েটির চেহারার উপর কিছুটা ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আর তখনই বাকিটা বলার আগেই রুদ্রকে দেখে চিৎকার দিকে ওঠে রিমি। রুদ্র বোকার মতো দাঁড়িয়ে আছে। অদ্ভুত মেয়ে তো, কেন আসলো আমার রুমে? আর কাকে কি বলল? হোয়াটএভার। রুদ্র মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। অন্যদিকে সিমি 301 নম্বর রুমে কফি দিয়ে এসে 302 নম্বর রুমে প্রবেশ করে। কফির মগটা পাশের টেবিলের উপর রেখে রুমের চারদিকটা ভালো করে দেখতে লাগল। ওয়াও, কত সুন্দর! ভি.আই.পি রুম বলে কথা, সুন্দর তো হবেই। ড্রেসিং টেবিলের আয়নাটা কত বড়! আর কি সুন্দর ডিজাইন করা! কথাটা বলতে বলতে আয়নার সামনে এসে দাঁড়াল সিমি। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল।
ওদের ঘরে এত বড় আয়না নেই। ছোট একটি ঝুলন্ত আয়না আছে, তাতে শুধু চেহারাই দেখা যায়। এই আয়নাটা দেখে ওর ভালো লেগেছে, যার দরুন নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। পরনের সাদা শার্টটির কলার একটু উঁচু করে, হাতা বোল্ট করে মুড নিয়ে দাঁড়াল। কোমরে হাত রেখে নিজেকে কিছুক্ষণ দেখে তারপর আবার কলার নামিয়ে হাতা ঠিক করে পিছনে ঘুরতেই কারো গায়ের সাথে ওর মাথায় ধাক্কা লাগে। চোখ মুখ কুঁচকে দুপা পিছনে গিয়ে দেখে শুধু টাওয়াল পরা খালি গায়ে তার খাম্বার মতো লম্বা একটি ছেলে দাঁড়িয়ে আছে। মাথা গা থেকে তখনও টপ টপ করে পানি পড়ছিল। সিমির চোখ বড় বড় হয়ে যায়। পিট পিট করে ছেলেটির দিকে তাকাল। নিজেকে দেখার এতটাই ব্যস্ত ছিল যে অন্য কারো রুমে এসেছে সেটা ভুলেই গিয়েছিল সিমি। হোয়াট? তীক্ষ্ণ কণ্ঠে বলে শুভ্র। সিমি নাথিং বলেই এক দৌড় মারে। শুভ্র আহম্মকের মতো তাকিয়ে আছে মেয়েটির যাওয়ার দিকে। বিরক্তি নিয়ে বলে, রাবিশ, এই দিকে। নিধি ৩০৩ নম্বর রুমে এসে কফির মগ রেখে এদিক সেদিকে তাকাচ্ছে। ওর নজর রুমের মালিকের উপর। যদি তিনি না থাকে তাহলে বারান্দায় যাবে বলে ভেবে নেয়। নেই দেখে ছোট্ট নিঃশ্বাস টেনে বারান্দার দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ায়। মুখে ফুটে ওঠে এক চিতলে হাসি। ফুরফুরা বাসার এসে চেহারায় লাগছে। কার্নিশ ধরে দাঁড়িয়ে নিচের দিকে তাকাল। এখান থেকে নিচের দিকটা অনেকটা উপরে লাগছে। নিচের মানুষ গাড়ি কেমন ছোট ছোট লাগছে। জোরে একটা নিঃশ্বাস টেনে নিল। ফোন বের করে নিজের কয়েকটা ছবি তুলে নিল। ফোনটা পিছন দিকে ধরার সঙ্গে সঙ্গে একটি ছেলেকে দেখতে পেল ক্যামেরায়। পরনে শুধু হলুদ টাওয়াল পরা ছিল। নিধি ভ্রু কুঁচকে বলে, আরে এই আবার কোনো ল্যাংটা বাবা? কোথা থেকে আসলো তিনি? বলেই পিছনে ঘুরে তাকাল। দেখে একটি ছেলে গম্ভীর মুড নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এবার বুঝে যায় নিধি লোকটিকে। নিধি চুপসে যায়। জোর করে হাসার চেষ্টা করে। এখন কিভাবে রুম থেকে বের হবে ভাবছে। তুমি এখানে কি করছো? গম্ভীরস্বরে প্রশ্ন করে অভ্র। এখন কি বলবে নিধি ভেবে পাচ্ছে না। বিনা পারমিশনে বারান্দায় আসার কারণে যদি ম্যানেজারের কাছে বিচার দেয় তাহলে চাকরি থাকবে না ওর। নিধি ভাব কি বলবি এখন? মনে মনে বলে নিধি, কথা বলছো না কেন? ড্যাম ইট! কিছুটা ধমকের স্বরে বলে অভ্র। মানে হায় হায় স্যার, আপনার পায়ের নিচে তেলাপোকা। আশ্চর্য হয়ে বলে নিধি। অভ্র এটা বিশ্বাস করে লাফাতে শুরু করল। হেই, কোথায় কোথায়? তাড়াতাড়ি সরাও এটাকে! লাফাতে লাফাতে বলে অভ্র। নিজে সরিয়ে নিন স্যার, বলেই অভ্রের পাশ কাটিয়ে দৌড় দিল। অভ্র তখনও লাফাচ্ছে। হেই, এটাকে সরাও, কোথায় যাচ্ছ? লাফাচ্ছে আর বলছে। ছোট থেকেই অভ্র তেলাপোকাকে প্রচণ্ড ভয় পায়। শূদ্র ভয় পায় না বললেই চলে। হুট করেই অভ্র ভালো করে ফ্লোরের দিকে তাকিয়ে দেখতে লাগল তেলাপোকাটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে। না, কোথাও দেখতে পাচ্ছে না তেলাপোকা। রাগ হয় অভ্র। ফাজিল মেয়েটি আমাকে বোকা বানালো। শিট! কিছুটা রাগী কণ্ঠে বলে। আর এদিকে সাব্বির লিফট থেকে বের হয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে রুদ্র, শুভ্র, অভ্রদের রুমের দিকে হাঁটা ধরল। পিঠে তখনও ব্যথা অনুভব করছিল। ব্যথা করারই কথা, কম তো আর মারেনি ওরা। 2 কদম সামনে যেতেই হঠাৎই কারো সাথে ওর ডান পাশের বাহুতে জোরে ধাক্কা লেগে পিছন ঘুরে যায়। বাহুতে হাত দিয়ে চিল্লিয়ে বলে, এই মাইয়া কানা! বাকিটা বলার আগেই বাম পাশের বাহুরে জোরে ধাক্কা লাগে। এবার আগের ন্যায় সামনের দিকে ঘুরে যায়।
ওরে মাগো বলেই দুই কাঁধে হাত রেখে দাঁড়ায়। ওর নজর ছিল নিচের দিকে, তখনই ঠিক আবারও দ্রিম করে আরেকটা ধাক্কা খায়। এবার আর এপাশ ওপাশ ঘুরেনি, ধুপাস করে উপর হয়ে ফ্লোরে পড়ে যায়। ধাক্কা যাদের সাথে খেয়েছে তারা আর কেউ না, রিমি, সিমি, নিধি। দৌড়ের গতি এতটাই দ্রুত ছিল যে এত বড় একটি লোক সামনে দাঁড়িয়ে ছিল সেটা ওদের চোখে পড়েনি। তিনজনই তিনটি আলাদা লিফটে ওঠে নিচে যেতে লাগল। এরই মধ্যে রুদ্রদের বডিগার্ডরা লিফট থেকে বের হয়ে রুদ্রদের রুমের দিকে হাঁটা ধরলে তখনই সাব্বিরকে দু পা ও হাত দুদিকে ছড়িয়ে ফ্লোরে উপর হয়ে শোয়া অবস্থায় দেখতে পায়। তাড়াতাড়ি করে সাব্বিরের কাছে এসে ওকে টেনে বসায়। সাব্বিরের নাক লাল হয়ে গেছে, নাকে প্রচণ্ড ব্যথা পেয়েছে বুঝাই যাচ্ছে। আপনার এই অবস্থা কিভাবে হলো ছোট স্যার? বডিগার্ড প্রশ্ন করে। কে করেছে আপনার এই হাল? অন্য বডিগার্ড প্রশ্ন করে। আগে তোমরা আমারে একটু ওঠাও, করুণ স্বরে বলে সাব্বির। বডিগার্ড দুজন সাব্বিরকে ধরে উঠিয়ে দাঁড় করাল। এবার আমারে ভাইদের কাছে নিয়ে যাও। বডিগার্ডরা দুজন সাব্বিরকে ধরে নিয়ে হাঁটা ধরল। রুদ্রের রুমে প্রবেশ করে। রুদ্র তখন শার্ট পরছিল। সাব্বিরকে ধরে বডিগার্ডরা রুমে প্রবেশ করতে দেখে রুদ্র কপাল বাজ করে প্রশ্ন করে, তোর এই কেন? সাব্বির কান্না ফেস বানিয়ে বলে, ভাই হেই দিন থেইকা আজকের দিন হয়তে উদুম কেলানি খাইতাছি, জানি না কপালে কার পা আছে। মানে? রুদ্র বলে, মানে মিটিং শুরু হইয়া গেছে ভাই, আপনি যান, ভালো ডাক্তার দেখিয়ে নিস। বলেই রুদ্র রুম থেকে বেরিয়ে যায়। হ ভাই, তা তো দেখাইতে হইব। একা একাই বলে, বড় স্যারকে সত্যি কথাটি বললেননি কেন ছোট স্যার? ওরে হারামজাদা, বাকি মায়েরগুলো কি তুমি খাবা? সত্য কথা কইলে যে দাদু আমারে হের হাতের ঠেঙ্গা দিয়ে পিডাইত। তারা গলায় বলে সাব্বির। বডিগার্ডরা চুপ হয়ে যায়, কারণ তারা জানে সেদিন তারা রুদ্রদের পারমিশন না নিয়ে ছদ্মবেশে বাহিরে গিয়েছিল। সিমি, নিধি, রিমি তিনজনেই একসাথে নিচে এসে নামে। আগে রিমির লিফট খুলেছে, তারপর সিমি, তারপর নিধি। কাউন্টারে এসে দাঁড়তেই তিনজন মুখোমুখি হয়। আরে হারামি, এতক্ষণ কই ছিলি? রিমি রাগী কণ্ঠে বলে। তুই কোথা থেকে আসলি? নিধি বলে। আগে বল তোরা কই ছিলি? রিমি বলে। আরে দাঁড়া দাঁড়া, একসাথে এক এক করে বল। সিমি বলে। হ বল। রিমি বলে। নিধি ওর সাথে যা হয়েছে সেটা ওদের বলল। এটা শুনে সিমি, রিমিও ওদের সাথে যা হয়েছে সেটা বলল। তোদের জন্য আজ এটা হইছে। আমি জানতাম না ওই রুমে ওই খচ্চর লোকটা ছিল। রিমি বলে। আমিও তো একটা ছোট দৌড়ানি খাইছি। নিধি বলে। একটুর জন্য বেঁচে গেছি রে। সিমি বুকে হাত দিয়ে বলে। যদি আমাদের নামে নালিশ করে ম্যানেজারের কাছে, তাহলে চাকরি যাবে শিওর। নিধি কিছুটা করুণ স্বরে বলে। হ রে। রিমি বলে। আচ্ছা এখন বাসায় চল, আমাদের আরও কাজ আছে। এখন যেতে পারবো না। সিমি বলে। কেন? আরে তিমি, আজকে ম্যানেজার আমাদের বকুনি দিছি, তাও একটা চোরের জন্য। মাথা তার এমনেতেই গরম আছে। এখন যদি আবার আমরা চলে যাই তাহলে চারকি খেয়ে নিবে। নিধি বলে। আমি তাহলে বাসায় চলে যাই। যা, বাসায় গিয়ে রান্না করে নিস। রিরিমি, নিধি দেখ দেখ, ওই লোকটা এদিকে আসতেছে। অস্থির হয়ে সামনে তাকিয়ে বলে সিমি। ওরা দুজন সামনে তাকিয়ে দেখে ওদের সাথে যেই দুজন সঙ্গে উপরে দেখা হয়েছে সেই দুজনও আছে। চট করে মাথা এদিকে ঘুরিয়ে নেয়। ওদিকে তাকাস না রে,
দেখতে পারলে শেষ। রিমি বলে, কেন? সিমি বলে, কারণ ওদের মধ্যে ওই খারুস লোকটাও আছে। নিধি বলে, হা, বলিস কি? তাদের দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড বড়লোক। আল্লাহ, কি করতে কি হয়ে গেল তখন? সিমি বলে, পিছনে তাকিয়ে দেখ তো চলে গেছে কি না। রিমি বলে, ওদের দুজনকে তুই দেখ ছেড়ি। তখনই ওদের সামনে একজন মেয়ে স্টাফ আসে। মেয়ে স্টাফটি ওই তিনজন ছেলের দিকে তাকিয়ে আছে, চেহারায় খুশির ঝলক। ওই মারিয়া, এদিকে আসো। সিমি ওই মেয়েটিকে ডাক দেয়। মারিয়া মেয়েটি ওদের কাছে আসে, কিন্তু তখনও ওর নজর ওই ছেলে তিনজনের উপর ছিল। রুদ্র, অভ্র, শুভ্র ওরা তিনজন তখন ওখানে দাঁড়িয়ে জয় আহমেদের সাথে কথা বলছিল। কি হয়েছে আপু? তুমি এত খুশি কেন? তাও আবার তাদেরকে দেখে? সিমি বলে। কথাটা শুনে মারিয়া ওদের দিকে ভ্রু কিঞ্চিত বাঁকা করে তাকায়। কি হলো? কিছু বলছো না কেন? নিধি বলে। মারিয়া ওদের কথার উত্তর না দিয়ে চলে যায়। যখন ফিরে আসে তখন ওর হাতে একটি ম্যাগাজিন ছিল। ম্যাগাজিনটি ওদের দিকে ঘুরিয়ে ধরল। ওদের চোখ বড় বড় হয়ে যায়, কারণ ম্যাগাজিনের উপরে ওই ছেলে তিনজনের ছবি, হাতে গান নেওয়া, আর উপরে বড় অক্ষরে 3 গ্যাংস্টার্স লেখা। কিছু বুঝতে পারলে তোমরা? মারিয়া বলে, গ্যাংস্টার। সিমি বলে, হ্যাঁ, 3 গ্যাংস্টার্স এবং চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। মৃদ কাঁপাকাঁপি শুরু হয়ে যায় ওদের। সিমি ওর হাত থেকে ম্যাগাজিনটি ছোমেরে নিয়ে ভালো করে দেখতে লাগল। এই ছেলেটি। সিমিকে থামিয়ে মারিয়া বলে, এর নাম শুভ্র চৌধুরী, আর এর নাম অভ্র চৌধুরী, আর তার নাম রুদ্র চৌধুরী। এই তিনজন আমার ক্রাশ। দেখতে যেমনই সুন্দর তেমনি ড্যাশিং, হ্যান্ডসাম, পুরাই কিলার লুক। পুলকিত হয়ে বলে মারিয়া, খাইছে রে, কি করলাম আমরা? গ্যাংস্টার। রিমিকে থামিয়ে সিমি ভীত কণ্ঠে বলে, আর বলিস না রিমি, তোরা থাক, আমি বাসায় যাই। রিমি ভয় জড়িত কণ্ঠে বলে, ওই দাঁড়াতে পারমু না, আমি গেলাম। বলেই এক প্রকার দৌড়ে হোটেল থেকে বেরিয়ে গেল রিমি। কত খারাপ দেখছস, হারামি, ছেড়ি গেলি গা। সিমি বলে, এই নেও তোমার ম্যাগাজিন, যাও গিয়ে কাজ করো। ওদের দেখলে তো আর আমাদের কাজ চলবে না। নিধি বলে, এটাই এখন আমার বড় কাজ। তার তো আর প্রতিদিন আমাদের হোটেলে আসে না। কথাটা বলেই মারিয়া হালকা মুখ বাঁকিয়ে চলে যায়। সিমি, নিধি ও দেরি না করে ওদের পকেট থেকে মাস্ক বের করে পরে কাজ করতে শুরু করে। রুদ্র, অভ্র, শুভ্র ওদের ডিল ফাইনাল করে বাসায় চলে আসে। সিমি, নিধি ওরা সন্ধ্যা 6টার সময় বাসায় আসে। তিনজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। যা হয়েছে দুপুরে সেটা ভুলে যেতে চায়। 3 গ্যাংস্টার হাউস। গভীর রাত, তখন 12টা বেজে 30 মিনিট। রান্নাঘর থেকে মৃদ পায়ে হেঁটে হেঁটে ড্রয়িং রুমে এসে এদিক সেদিন উকিঝুঁকি মারছে একটি অচেনা ছেলে। ড্রয়িং রুমের লাইট বন্ধ ছিল। ডিম লাইট জ্বালান থাকায় সবটা স্পষ্ট না বুঝা গেলেই হাতিয়ে হাতিয়ে ফ্রিজের কাছে এলো। সাব্বির ওর রুমে উপর হয়ে শুনেছিল। ব্যথার মেডিসিন খেয়ে আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ পানি পিপাসা পেয়েছে, তাই ঘুমটা খাটো হয়ে আসে, ওঠে বসে বিছানায়। ব্যথার কারণে ঠিকমতো বসাটাও দায় হয়ে গেছে। জগ থেকে পানি ঢেলে খেতে নিলেই তখনই ড্রয়িং রুম থেকে দাদুর চিৎকারের আওয়াজ ভেসে আসে।
পানি খাওয়ার দফারফা হয়ে যায় ওর। গ্লাস রেখেই বিছানা থেকে নেমে নিচে যেতে লাগল। ততক্ষণে রুদ্র, শুভ্র, অভ্র চিৎকার শুনে হাতে গান নিয়ে ওদের রুম থেকে বের হয়। নিচে নেমে দেখে আলতাফ চৌধুরী তার হাতের লাঠিটি দিয়ে কাকে যেন মারছে। অভ্র ড্রয়িং রুমের লাইট অন করে। বাহির থেকে বডিগার্ডরা এসে দরজায় নক করছে। শুভ্র দরজা খুলে দেয়। লাইট জ্বালানোর কারণে চারদিক অন্ধকার কেটে গিয়ে আলোকিত হয়ে যায়। আলতাফ চৌধুরী তখনও সাব্বিরের পিঠে, কোমরে লাঠি দিয়ে আঘাত করছিল। সাব্বির বেচারা তখনও চিৎকার করে বলছে, দাদু আর মেরো না গো, আমার পাছা নাই। চোরের বংশধর, তোকে আজকে শেষ করেই ফেলব। আলতাফ চৌধুরী বলছে আর লাঠি চালাচ্ছে সাব্বিরের পিঠে। অভ্র আলতাফ চৌধুরীর লাঠিটা ধরে বলে, দাদু, দাদু ভালো করে দেখো, এটা আমাদের সাব্বির, চোর না। আলতাফ চৌধুরী শান্ত হন। ভালো করে তাকিয়ে দেখে, হ্যাঁ, এটা সাব্বির। আলতাফ চৌধুরী জোরে চিল্লিয়ে বলে, ওই হারামজাদা তুই এই জায়গায় কেন? আমি তো ওই চোর বেটাকে পিটাচ্ছিলাম। হাই রে কপাল মন্দ, চোখ থাকিতেও তুমি কানা, অন্ধ দাদু। কাপা কাপা কণ্ঠে বলে কোনো রকম উঠে দাঁড়ায়। বসতে পারবে না। পিঠ, কোমর, ডাবনা লাঠির আঘাত খেতে খেতে ছেঁচাবেসা হয়ে গেছে। কি বললি? আমি অন্ধ, রেগে বলে আলতাফ চৌধুরী। তো আর কি কইতাম, চোরডারে নামাইরা তুমি আমার পিঠেই ঠেঙ্গা চালাইছ। কান্না জড়িত কণ্ঠে বলে সাব্বির ওর পিঠ দেখিয়ে বলে, চোর? কোথায় চোর? রুদ্র বলে, এহানেই আছে ভাই, একটু খুইজা দেখো। সাব্বির বলে, গার্ডস। অভ্র বডিগার্ডদের দিকে তাকায়। বাকিটা বুঝে যায় বডিগার্ডরা। জি স্যার, আমরা খুঁজে দেখছি বলেই বডিগার্ডরা খুঁজতে শুরু করল। তখনই রান্নাঘর থেকে একটি ছেলের কলার ধরে টেনে নিয়ে আসে বডিগার্ডদের মধ্যে একজন। ছেলেটির গায়ের জামা কাপড় ময়লা মাখানো, চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে 1 মাসেও গোসল করেনি। ছেলেটি চিল্লিয়ে বলে, মোরে ছাইরা দেন, মুই কিছু করি নাই। বডিগার্ড ছেলেটিকে রুদ্রদের সামনে দাঁড় করাই। বডিগার্ড তখনও ছেলেটির কলাপ চেপে ধরে রেখেছিল, যাতে পালাতে না পারে। সাব্বির দাঁত কটমট করে বলে, দাদু তোমার ঠেঙ্গাটা দেও তো, ওরে কিছুক্ষণ ঠেঙ্গাইয়া লই। ওর জন্যই অন্ধার কোনো ধার তোমার হাতে ঠেঙ্গার বাড়ি খাইছি। ওরে আগে পিডাইয়া লই, হের পর কথা। তেরে গিয়ে সাব্বির আলতাফ চৌধুরী তো কাছ থেকে লাঠি নিতে গেলে অভ্র বলে, স্টপ সাব্বির। সাব্বির থেমে যায়। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, তুই কে? আমাদের বাড়ির ভিতরে কি করে আসলি? তুই জানিস এটা কার বাড়ি? ছেলেটি চুপ করে আছে। ওদের হাতের গান দেখে ছেলেটির অবস্থা খারাপ। কথা কেমনে বলবে? অভ্র ধমক দিয়ে বলে, কথা বলছিস না কেন? ছেলেটি কাপা কাপা কণ্ঠে বলে, মুমুমুই ফাহিম, পেশায় চোর। এইটুকু বলেই থেমে যায়। ওরে হারামজাদা, তুই আইছস কৈথিকা? তাও আবার আমাগো বাড়ি তুই চুরি করতে আইছস? সাব্বির ওর শার্টের হাতা বোল্ট করতে করতে রাগী কণ্ঠে বলে। সাব্বির চুপ। এই তুই আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করলি কি করে? এত সিকিউরিটি গার্ডস থাকতে? রুদ্র গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে। স্যার, মুই গাড়ির পিছনের ফিক্কির ভিতরে আছিলাম। ফিক্কি না ডিক্কি হইব? সাব্বির জোরে বলে। এইটায় ধুইকা ছিলাম। ভাবছিলাম গাড়ি তো কোনো বাসায় যাইবি। হেই বাসায় গেলে মুই চুরি কইরা খাইতে পারমু। পারলে কিছু জিনিস চুরি।
বাকিটা বলতে গিয়েও থেমে যায় ফাহিম। হেতু তারপর সাব্বির বলে, হেরপর তারপর গাড়ি আহে বাসায়, মই চুপি চুপি গাড়ির ভেতর থেইকা নাইমা জানালা দিয়া রান্না ঘরে ধুইকা পড়ি। অপেক্ষায় আছিলাম কখন আপনারা ঘুমাইবার যাইবেন। যখন দেহি আপনারা ঘুমাইতে গেছেন তখনই আমি রান্না ঘর থেকা বের হই। খিদার চড়ে আগেই হাতাইয়া ফ্রিজের কাছে আহি। আর তখনই এই বুড়া দাদায় আইসা আমারে দেইখা হালায়। পলাইতে যাই মুই। ফাহিমকে থামিয়ে সাব্বির উত্তেজিত হয়ে বলে, ক হেরপর তারপর ঠেঙ্গানিরা আমি খাই। দাদু ঠেঙ্গা জাগানোর আগেই আমি সইরা রান্না ঘরের দিকে দৌড় দেই। হেরপর তারপর আননে মায়ের খান। মাথা নিচু করে বলে ফাহিম, দাদু এখন ঠেঙ্গাডা দেও, ওরে পিডাইয়া লই। আলতাফ চৌধুরীর লাঠিতে হাত রেখে রাগী কণ্ঠে বলে সাব্বির। রুদ্র চোখ রাঙিয়ে বলে, সাব্বির চুপ হয়ে যায়। তুই জানিস এটা কার বাড়ি? কার বাড়িতে চুরি করার কথাটা ভেবেছিস জানিস? শুভ্র বলে কিছুটা রাগী কণ্ঠে। ফাহিম ফট করেই শুভ্র পা ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইজান মোরে মাফ কইরা দেন ভাইজান। মুই জানি না এটা কার বাড়ি, তবে মুই এটা বুঝতে পেরেছি আপনারা গ্যাংস্টার। মাফ কইরা দেন মোরে। কান্না বন্ধ কর। ওঠে দাঁড়া বলছি। ঝাড়ি দিয়ে বলে শুভ্র। ফাহিম মাথা নিচু করে ওঠে দাঁড়ায়। রুদ্র বলে, 3 গ্যাংস্টার্স নাম শুনেছিস? হয়, শুনেছি। আস্তে করে বলে ফাহিম, তুই এখন তাদের বাড়িতে আসিস। কথাটা শোনা মাত্রই ফাহিম আবারও শুভ্র পা জাপটিয়ে ধরে বলে, ভুল হইয়া গেছে মোর, মাফ কইরা দেন। মুই জানতাম না এটা আপনাগো বাড়ি। কান্না করতে করতে বলে, পা ছাড় বলছি। ওঠ। জোরে ধমক দিয়ে বলে শুভ্র। না আগে কন মাফ কইরা দিছেন আমারে। ওঠে দাঁড়াবি নাকি গুলি করে দিব? রেগে বলে শুভ্র। কথাটা শুনেই ফাহিম ওঠে দাঁড়ায়। তখনও মুখ থেকে মাফ করে দেন এই কথাটা বলেই যাচ্ছে ফাহিম। রুদ্র বলে, চুপ কর। আর কখনো চুরি করবি না বল? না, আর কখনো চুরি করমু না। মনে থাকবে? অভ্র বলে, হয় স্যার, মনে থাকব। তুই কোথায় থাকিস বল? রুদ্র বলে, স্যার, মোর কোনো বাড়ি ঘর নাই। মুই রাস্তায় থাকি জন্মের পর থেইকা। তোর মা বাবা নেই? আছে কিনা জানি না। যখন হইতে জ্ঞান হইছে তখন হইতে হেগো তাদের দেখি নাই। কথাটা শুনে সাব্বিরের খারাপ লাগে। আলতাফ চৌধুরীর কাছেও কিছুটা খারাপ লেগেছে। সাব্বির, ওকে কিছু টাকা দিয়ে বিদায় করে দে। রুদ্র বলে, ভাই আমি একখান কথা কমু? সাব্বির বলে, বল। ভাই ফাহিম তো এতিম, ওরে আমাগো সাথে রাখলে কেমন হয়? আলতাফ চৌধুরী সাব্বিরের কথা শুনে বলে, সাব্বির ঠিক বলেছে রুদ্র, আমিও এটাই বলতাম তোদের। রুদ্র, অভ্র ফাহিমের দিকে ভালো করে তাকালো। চেহারা দেখে মনে হয় না কোনো খারাপই আছে। অভ্র গম্ভীর কণ্ঠে বলে, দাদু তোমার যেটা মন চায় যেটা কর। বলেই অভ্র উপরে যেতে লাগল। রুদ্র, শুভ্র ওরা দুজনও কিছু বলল না। সাব্বির ফাহিমের কাঁধে হাত রেখে বলে, আজ থেকে তুই আমার লগে থাকবি। ফাহিম সাব্বিরকে ধরে কেঁদে দেয়। বলে,
ভাই আপনার ঋণ আমি কি করে শোধ করমু? আজ থেকে আপনি মোর আপন ভাই, আর আপনি মোর আপন দাদু। হইছে কান্না থামা। আচ্ছা যা, তুই আজকে থেকে আমার বন্ধু, ভাই সব। সাব্বির বলে। ফাহিম খুশি হয় কথাটা শুনে। আলতাফ চৌধুরী বলে, সাব্বির তোর ভাষাটা এখন তো ঠিক কর, তোকে দেখলে কেউ বুঝবে না তুই শিক্ষিত। এভাবে কথা বলা বন্ধ কর। দাদু আমার এভাবেই কথা বলতে বেশি ভালো লাগে, শুদ্ধ ভাষায় কথা বলতে ইচ্ছে করে না। আর এখন ফাহিমের সাথে মিলে আরও এই ভাষায় কথা কমু। তোর ইচ্ছে, এখন যা ফাহিমকে নিয়ে তোর ঘরে যা, আর ফাহিমকে তোর জামা কাপড় দিস, ওর পরনের জামাটা প্রচণ্ড ময়লা। আর তখকার মারের জন্য সরি। আরে ঠিক আছে দাদু, তয় মায়েরগুলো কিন্তু জোরে ছিল। আলতাফ চৌধুরী মৃদ হাসে। ওই ফাহিম আয় চল। সাব্বির ফাহিমের কাঁধে হাত রেখে ওর রুমে নিয়ে গেল। আলতাফ চৌধুরী দেখে মুচকি হাসল। টেবিলের উপর থেকে পানি খেয়ে তিনিও তার রুমে চলে গেলেন। সকালে বডিগার্ড রুমের দরজা খুলে হৃদয়কে খাবার দিতে এসে দেখে হৃদয়ের লাশ রুমের পাখার সাথে ঝুলছে। তখনই কল দেয় রুদ্রকে। রুদ্র খবরটা শুনেই তৎক্ষণাৎ শুভ্র, অভ্রকে বলেই বাসা থেকে বেরিয়ে পড়ে গরুনের দিকে। পৌঁছে রুমে ঢুকেই দেখে হৃদয়ের লাশ ঝুলছে। রুদ্র সেখানের মেইন বডিগার্ডের গালে কষে থাপ্পড় মারে। হুঙ্কার দিয়ে বলে, কোথায় ছিলে তোমরা? তোমাদের কি দায়িত্ব দেওয়া হয়েছিল? সব কয়টা আহম্মকের দল। শুভ্র বলে রাগী কণ্ঠে, লাশ নিচে নামাও। অভ্র ঝাড়ি দিয়ে বলে, লাশ নিয়ে নামিয়ে মাটিতে শুয়ে দেয়। গলায় শিকল দিয়ে ফাঁস দেওয়ার কারণে হৃদয়ের জিহ্বা অর্ধেক মুখের বাহিরে বের হয়ে আছে। লাশটি সিলেটে তালুকদারের কাছে পাঠানোর ব্যবস্থা কর। রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, ওকে স্যার। রুদ্র, অভ্র, শুভ্র ওরা অফিসে চলে আসে। কেবিনে বসে নিজেরাই নিজেদের মধ্যে কথা বলছে। ওকে তিলে তিলে মারতে চেয়েছিলাম। রুদ্র বলে, নিজে নিজের জান নিয়েছে। একদিক থেকে ভালো হয়েছে। অভ্র বলে, তালুকদার কিন্তু এখন আমাদের ছেড়ে দিবে না। আমাদের আরও কড়া নজর রাখার দরকার ওর উপর। শুভ্র কথাটা বলেই উঠে দাঁড়ায়। ইনফরমারকে ভালো করে নজর রাখতে বলতে হবে। রুদ্র চেয়ারে হেলান দিয়ে বলে, নেক্সট কে? শুভ্র প্রশ্ন করে। পি পলাশ হাসান। রুদ্র বলে গম্ভীর স্বরে, সিলেট। ছেলের লাশ বুকে জড়িয়ে একাদারে কেঁদে যাচ্ছে বিপ্লব তালুকদার। কিছুক্ষণ আগেই একটি কালো গাড়ি বাড়ির সামনে এসে হৃদয়ের মৃতদেহ ফেলেই চলে যায়। দারোয়ান এটা দেখে বিপ্লব তালুকদারকে খবর দেয়। তিনি এসে ছেলের লাশ দেখে অনেকটাই ভেঙে পড়ে কান্না করতে থাকেন। হৃদয়কে পাওয়া গেছে শুনে পলাশ হাসানও দ্রুত চলে আসে তালুকদারের বাসায়। হৃদয়ের মৃতদেহ দেখে তিনিও রীতিমত শকট হয়। বিপ্লব তালুকদার কান্নার এক পর্যায়ে চোখ যায় ছেলের হাতের দিকে। হৃদয়ের হাত মুঠ করা। সাদা সাদা কাগজের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তিনি হৃদয়ের লাশ মাটিতে শুইয়ে দিয়ে হাতের মুঠ খুলে বাজ করা কাজটি খুলে পড়ে, সঠিক পথে ফিরে আয়, নয়তো তোর মৃত্যুও তোর ছেলের মতোই হবে। 3G চিরকুটটি হাতের মুঠোই দলা পাকিয়ে নেয়। কে মেরেছে হৃদয়কে সেটা বুঝতে পারে বিপ্লব তালুকদার। রাগে ক্ষোভে জোরে চিল্লিয়ে বলে, ছাড়ব না আমি তোদের, ছাড়ব না 3G। আজকের সূর্যের তাপমাত্রা একটু বেশিই বলে মনে হচ্ছে। ভ্যাপসা গরম চালিয়েছে। আজ শুক্রবার বলে বন্ধের দিন দেখে রিমি, নিধি, সিমি তিনজনেই বাজার করতে এসেছে।
গতকাল ওরা তিনজন স্যালারি পেয়েছে, তাই এই মাসের বাজার করতে বের হয়। শাকসবজি কেনার পর মাছ বাজারে ঢুকতেই দেখা হয় সেদিনের মেলাতে দেখা হওয়া দাদুর সাথে। আজকে আলতাফ চৌধুরীর গেট আপ দেখে ওদের চিনতে একটু সময় লাগে। তারপর যখন ভালো করে পরিচয় দিল, তখন ওরা চিনতে পারে। সাথে সাব্বির, ফাহিমও ছিল। সাব্বিরকে দেখে ওরা আরও অবাক হয়। সব কথা খুলে বলতে চায় আলতাফ চৌধুরী, তাই ওদেরকে একটি ক্যাফেতে নিয়ে আসে। আলতাফ চৌধুরী, সাব্বির, ফাহিম এক পাশে বসেছে, রিমি, নিধি, সিমি আরেক পাশে বসেছে। ফাহিম এদিক সেদিকে তাকাচ্ছে, আর সাব্বির সরু রাগ নিয়ে ওদের তিনজনের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আলতাফ চৌধুরী চুপ করে বসে নীরবতা পালন করছেন। কি দিয়ে প্রথম শুরু করবে বুঝতে পারছে না। রিমি, সিমি, নিধি ওদের বিরক্ত লাগছে। ডেকে এনে এভাবে চুপ করে বসে থাকার কোনো মানে হয় না। ওদের মাথায় প্যারা আছে, বাসায় গিয়ে রান্না করতে হবে। তখন ঘড়িতে 11টা ছুঁই ছুঁই। কিছুক্ষণ পর আলতাফ চৌধুরী নীরবতা ভেঙ্গে বলে, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি আমার 3 নাতির জন্য মেয়ে খুঁজছিলাম, কিন্তু ভালো মেয়ে পাচ্ছিলাম না। তাই আমি ও আমার নাতি সাব্বির ছদ্মবেশে মেলায় গিয়েছিলাম। তারপর রিমি আলতাফ চৌধুরীকে থামিয়ে বলে, ওয়েট দাদু, আপনারা আপনাদের গেট আপ কেন চেঞ্জ করেছিলেন? আর মেলাতেই বা মেয়ে খুঁজতে কেন গিয়েছিলেন? আলতাফ চৌধুরী রিমির কথাটা শুনে কিছুটা বিব্রত হয়। তারপর বলে, না আসলে কিছু কারণ ছিল, সেটা না হয় নাই বললাম। আর মেলায় তো মেয়ে খুঁজতে যাইনি, আমি আর সাব্বির মেলায় ঘুরতে গিয়েছিলাম। তারপর তোমাদের সাথে দেখা হয়। রিমি, সিমি, নিধি কথাটা বিশ্বাস করতে পারছে না। সিমি কিছুটা কুর্নিশ করে জিজ্ঞেস করে, এতে ছদ্মবেশ নেওয়ার কি আছে দাদু? সেটা বাদ দেও, এখন মেইন কথায় আসি। তোমাদের প্রথম দিন দেখেই আমার ভালো লাগে, তাই আজ তোমাদের সাথে দেখা করতে আসি আমি। আলতাফ চৌধুরীর কথার মাঝে রিমি বলে, দাদু আপনি কি করে জানলেন আমরা বাজারে আছি? এমন প্রশ্নে আলতাফ চৌধুরী সহ সাব্বির কিছুটা থমথম খেয়ে যায়। কাল রাতেই বডিগার্ডরা আলতাফ চৌধুরীকে রিমি, সিমি, নিধিদের বিষয়ে সব ডিটেইলস দেয়। ওদের বিষয়ে ভালো মন্তব্য করেন বডিগার্ডরা, যেটা শুনে আলতাফ চৌধুরী খুশি হয়। মনে মনে ডিসিশন নেয় ওদের তিনজনকে রুদ্র, শুভ্র, অভ্র বউ বানাবে। কিন্তু তার আগে ওদের সাথে কথা বলতে হবে। তিনি বডিগার্ডদের বলে দেয় কাল ওদের সাথে দেখা করতে যাবে। সকালে অফিস বন্ধ থাকা সত্ত্বেও রুদ্র, অভ্র, শুভ্র নতুন প্রজেক্টের বিষয়ে কথা বলার জন্য স্টাফ মিটিং ডাকে। তাই 9টার দিকেই অফিসে চলে যায়। এই সুযোগে আলতাফ চৌধুরী বডিগার্ডদের সাথে নিয়ে ওদের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সাব্বিরকে যখন ওই মেয়ে তিনজনের কথা বলেছিল তখন সাব্বির কিছুটা রাগ দেখিয়ে ওদের বিষয়ে অনেক কথাই বলেছিল। কারণ সাব্বির চায় না এই মেয়ে তিনজনকে ওর ভাইয়ের বউ বানাক। প্রথম দেখায় কেলানি খাইয়েছে, পরে কি করবে বুঝতেই পারছে সাব্বির। না আসতে চাইলে এক প্রকার জোরপূর্বক আলতাফ চৌধুরী নিয়ে আসে। সাব্বির যাওয়ার জন্য রাজি হওয়ার পর ফাহিমকেও সাথে নিয়ে নেয়। ওদের বাসায় এসে বাড়িওয়ালার কাছে জানতে পারে ওরা বাজারে গিয়েছে, তাই সরাসরি বাজারে চলে আসে। দাদু, কি হলো বলো? সিমি কিছুটা জোরে কথাটা বলল। আলতাফ চৌধুরী সাব্বিরের দিকে তাকাল। সাব্বির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাহিরের দিকে তাকায়। আলতাফ চৌধুরী মনে মনে এঁকে নেয় কি বলবে। আমি ওদের নিয়ে বাজার করতে এসেছিলাম, তখনই দেখি তোমরাও বাজার করছো।
তাই ভাবলাম এই সুযোগে আমার মনের কথাটি তোমাদের বলি। তার জন্য ক্যাফেতে নিয়ে আসলাম তোমাদের। সন্দেহ কাটেনি ওদের মনে। দাদুর কথাগুলো কেমন সন্দেহজনক লাগছে। তোমার বাজারের ব্যাগ কোথায় দাদু? আরে ব্যাগ তো নিয়ে আসি না, বাজারে এসে তারপর নতুন ব্যাগ কিনি, মিনমিন করে বলল আলতাফ চৌধুরী। ও আচ্ছা দাদু, তোমার 3 নাতি কি করে? আর এরা দুজন কে? নিধি প্রশ্ন করে। আমার 3 নাতি, আমার 3 নাতি, বলেই ভাবতে লাগলেন আলতাফ চৌধুরী। কপাল কুঁচকে তাকায় আলতাফ চৌধুরীর দিকে ওরা 3 জন। ফট করেই বললেন, প্রাইভেট কোম্পানিতে জব করে। আর ওরা দুজনও আমার নাতি। মোট 5 জন নাতি আমার। কিন্তু ওরা দুজন ওদের 3 জনের চেয়ে ছোট। ওদের বাবা নেই। কোনো এক দুর্ঘটনায় তারা সবাই মারা গেছে। শুধু আমি ও আমার 5 নাতি বেঁচে আছি। কিছুটা মন খারাপ করে বলল। থাক দাদু, মন খারাপ করো না, সান্ত্বনা দিয়ে বলে সিমি। আমরা আগেই ধারণা করেছিলাম এই সাব্বির কাকু বয়সে ছোট হবে, রিমি বলে। কথাটা শুনেই সাব্বির তেলেবেগুনে রেগে উঠে বলল, সাব্বির কাকু কি? আমারে দেইখা কি সাব্বির কাকু মনে হয়? বলেছি পরেই রেগে উঠেছেন, তার মানে আপনি মেনে নিলেন যে আপনিই সত্যিই কাকু। সিমি কথাটা বলেই মিটমিটিয়ে হাসছে। ওর সাথে রিমি, নিধিও হাসছে। দেহেন, ভালো হইব না কিন্তু যদি আরেকবার কাকু কন্ত, নাক ফুলিয়ে বলে সাব্বির। রিমি বলার আগেই আলতাফ চৌধুরী সাব্বিরের দিকে তাকিয়ে বলে, ঝগড়া থামা সাব্বির। তারপর ওদের দিকে তাকিয়ে বলে, আমি তোমাদের 3 জনকে আমার 3 নাতির নাতবউ করে নিতে চাই। প্লিজ তোমরা না করো না। কথাটা শুনেই রীতিমত শকড রিমি, সিমি, নিধি। মুখ কিছুটা হা হয়ে গেছে। ওদের মতো এতিমকে তার নাতবউ করে নিয়ে যাবে এটা শুনেই ওরা অবাক। ভাবতেই পারেনি এমনটা হবে। তাকে কি বলবে ঠিক বুঝতে পারছে না। আলতাফ চৌধুরী বুঝের মাধ্যমে আবার বলে, আমি জানি তোমরা অবাক হচ্ছ, কিন্তু আমি সত্যিই বলছি। আমার 3 নাতির বউ করতে চাই তোমাদের। তোমরা আমাকে ফিরিয়ে দিও না। হ্যাঁ, আমি জানি অনেক মেয়ে আছে, কিন্তু আমার তোমাদের 3 জনকে ভালো লেগেছে। তাই আমি তোমাদের বিয়ের প্রস্তাব দিলাম। রিমি চোখ পিট পিট করে এদিক সেদিকে তাকিয়ে পরিস্থিতি সামলিয়ে বলে, আমরা 3 জনে একটু একা কথা বলতে চাই। বলেই সিমি, নিধির হাত ধরে দূরে নিয়ে এলো। এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। নিধি কিছুটা অবাক হয়ে বলে, সেম সেম। সিমি বলে, দেখ, দাদুকে দেখে মনে হয় কোনো বড়লোক ঘরের মানুষ। আমরা কিন্তু আগেই বলে রেখেছিলাম বড়লোকের কোনো ছেলেকে বিয়ে করব না। তাই না করে দিলই ভালো হয়। রিমি বলে, না করে দিব ঠিক আছে, তবে তার আগে দাদুর 3 জন নাতিকে দেখে নিলে সমস্যা কি? আর আমরা কতদিনই বা এমনভাবে নিজেরা কাজ করে খরচ বহন করব? কোনো একটা ব্যবস্থা করতে তো হবে তাই না? সিমি বলে, তুই কি বলতে চাস সিমি? ভ্রু কুঁচকে প্রশ্ন করে রিমি। বলতে চাই, আগে সবকিছু দেখি, জানি খারাপ হলে না করে দেব। তোর কথার মানে বুঝতে পেরেছি। নিধি বলে, কি ভাবছিস রিমি? আমি কি ভুল বলেছি নাকি? সিমি বলে, না। আচ্ছা চল তাহলে। হুট করে হ্যাঁ বলবো না। আগে তাদের নাতিদের সাথে কথা প্লাস দেখা সাক্ষাৎ করব, তারপর ভালো লাগলে হ্যাঁ বলবো। রিমি বলে, ওকে। ওরা 3 জন ফিরে এলো। চেয়ারে বসে আলতাফ চৌধুরীকে বলে,
তোমার কথায় রাজি আছি। কি? বাকিটা বলার আগেই রিমির কথার মাঝেই আলতাফ চৌধুরী আলহামদুলিল্লাহ বলে সাব্বিরের চেহারার রং পাল্টে যায়। ভাবতে পারেনি ওরা রাজি হয়ে যাবে। তাহলে বলো, বিয়ে তারিখ কবে ঠিক করব? আমি যে শুভ কাজে দেরি করতে চাই না। আলতাফ চৌধুরী খুশি মুডে বলে। সাব্বির আলতাফ চৌধুরীর দিকে টেরা চোখে তাকায়। আর ফাহিম বোকার মতো তাদের কথা গিলছে। দাঁড়াও দাদু, তার আগে আমাদের একটু সময় দেও। মানে আমি বলতে চাইছে যে আগে তোমাদের নাতিদের সাথে 2-3 দিন স্বয়ং কাটাই, দেখি তারা কেমন, তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করবে। রিমি বলে। হ্যাঁ, এটা ঠিক বলেছ তুমি। ওয়েট, আমি আমার নাতিদের ছবি দেখাচ্ছি। কথাটা বলেই তিনি তার পাঞ্জাবির পকেট থেকে একটি সাদা কাগজ বের করল। এটির মধ্যে যে ছবি আছে সেটা বোঝা যাচ্ছে। ওদের কাছে এগিয়ে দিল। ওরা প্রথমে লজ্জাবোধ করলেও পরক্ষণেই রিমি টেবিল থেকে কাগজটি হাতে উঠিয়ে নিয়ে ভেতর থেকে ছবি বের করতেই আল্লাহ বলেই ছবিটি টেবিলের উপর ফেলে দেয়। সমান তালে 3 জন কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস টানছে। ওদের এমন অবস্থা দেখে সাব্বির তো খুশি, কিন্তু আলতাফ চৌধুরী কপাল কুঁচকে বলে, কি হয়েছে? এমন করছো কেন তোমরা? দাদু, এরা তো 3 গ্যাংস্টার্স, এরা আপনার নাতি। আমরা বিয়ে করতে পারবো না এদের। কিছুটা কাপা কাপা কণ্ঠে বলে রিমি। আমরা তাদের প্রচণ্ড ভয় পাই। বিয়ে তো দূর ছায়াও আমরা ভেঙাতে চাই না। ভয় নিয়ে বলে সিমি। এই বিয়ে আমরা করব না দাদু। তুমি তোমাদের নাতিদের জন্য অন্য মেয়ে দেখো, সোজাভাবে বলে দেয় নিধি। আলতাফ চৌধুরী টেবিল থেকে ছবিটা হাতে উঠিয়ে একবার তাকিয়ে ঠাসস করে সাব্বিরের গালে থাপ্পড় মেরে রাগ দেখিয়ে বলে, হারামজাদা, তোরে কতবার বলেছি আমার নাতি 3 জনের ছবি নিয়ে আসতে, আর তুই কি না এই গ্যাংস্টারদের ছবি নিয়ে আইছিস? একে তো থাপ্পড় খেয়ে সাব্বির আহম্মক হয়ে গেছে, তার উপর এখন আবার এমন কথা শুনে পুরাই বেকুব হয়ে গেছে। আলতাফ চৌধুরীর কথা ঠিক বুঝতে পারছে না। আলতাফ চৌধুরী জোর করে মুখে হাসির রেখা টেনে ছবিটা ছিঁড়ে ফেলে বলে, এরা আমার নাতি না, আমার নাতি তো অন্য 3 জন। এই সাব্বির গাধায় ভুল করে আমার নাতিদের জায়গায় এদের 3 জনের ছবি নিয়ে এসেছে। সাব্বির গালে হাত দিয়েই চোখজোড়া বড় বড় করে আলতাফ চৌধুরীর দিকে তাকায়। শুধু সাব্বির না, ফাহিমও এখন রীতিমত অবাক। আলতাফ চৌধুরী সাব্বির ও ফাহিমের চেহারার দেখে বুঝতে পারে ধরা পড়তে সময় নেই। তাই ওদের উদ্দেশ্যে বলে, সাব্বির, ফাহিম, তোরা গিয়ে খাবার অর্ডার করে আয় যা। ওদের আগোচরে সাব্বিরকে চোখ টিপ দিয়ে বলে। সাব্বির বুঝতে পেরে ফাহিমকে নিয়ে উঠে যায়। আলতাফ চৌধুরী হালকা কেশে বলে, আসলে সাব্বির ছোট্ট থেকেই ওদের মানে ওই 3 গ্যাংস্টারদের বড় ফ্যান। ওর কাছে তাদের অনেক ছবি আছে। সাব্বির তো ওর 3 ভাইকে 3 গ্যাংস্টার মনে করে, কারণ তাদের দেখতে কিছুটা আমার নাতিদের মতোই। তাই রিমি, সিমি, নিধি কথাটা শুনে স্বাভাবিক হয়। এতক্ষণ কলিজা বের হয়ে আসার উপক্রম হয়েছিল। সরু নিঃশ্বাস টেনে রিমি বলে, তাদের নাম কি দাদু? কাদের? তোমার 3 নাতি 3 জনের। আলতাফ চৌধুরী কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। এখন কি নাম বলবে? মাথায় আসছে না কোনো নাম। উপরে পাখা চলার শর্তেও ঘামছেন তিনি। কি হলো দাদু? প্রশ্ন করে সিমি। আলতাফ চৌধুরী মুখে হাসির রেখা টেনে উত্তর দেয়, না কিছু না। শরীর খারাপ লাগছে দাদু? রিমি বলে, না। ও হ্যাঁ, তোমরা নাম জিজ্ঞেস করছিলে। ওদের নাম হচ্ছে ওমর আহমেদ, নীল আহমেদ, রাফি আহমেদ।
রিমি, নিধি, সিমি মনে মনে নামগুলো আওড়াচ্ছে, ওমর, নীল, রাফি। কিছুক্ষণ পর সাব্বির হালকা নাস্তা নিয়ে আসে। খেতে খেতে আরও অনেক কথা হয় ওমর, রাফি, নীলের বিষয়ে। ওদের সাথে কথা বলে আলতাফ চৌধুরী এইটুকু বুঝতে পারে ওরা বড়লোক ঘরের ছেলেদের পছন্দ করে না। তাদের ঘরের বউ হবারও কোনো ইচ্ছে ওদের নেই। আর ৫-১০ মিনিট কথা বলে ওরা ওদের বাসায় চলে আসে। আলতাফ চৌধুরী তিনিও বাসায় চলে আসেন। আলতাফ চৌধুরী আসার আগে ওদের বলে দেয় পরশুদিন ওদের সাথে এই ক্যাফেতে বিকেল ৩টের দিকে দেখা করতে আসবে ওনার ৩ নাতি। ওরাও হ্যাঁ বলে দেয়। 3 গ্যাংস্টার হাউস। 11টা 30 রুদ্র, শুভ্র, অভ্র বাসায় চলে আসে। এসে আলতাফ চৌধুরী, সাব্বির, ফাহিমদের দেখতে পায় না। ওদের না বলে যাওয়ার কারণে রাগ হয় কিছুটা। বাসায় প্রবেশ করার সাথে সাথেই ওরা প্রশ্ন করে কোথায় গিয়েছিল। আলতাফ চৌধুরী আরাম করে সোফায় বসে পড়েন। ওদের প্রশ্ন শুনেও কোনো ভ্রুক্ষেপ করলেন না। চেহারায় ছিল খুশির ঝলক। দাদু, কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। রুদ্র কিছুটা গম্ভীর কণ্ঠে বলে। বস, সব বলছি তোদের। আলতাফ চৌধুরীর কথায় ওরা ৩ জন বসে পড়ে। আলতাফ চৌধুরী খুশি মাখা মুডে বলেন, তোদের জন্য মেয়ে ঠিক করেছি। কথাটা শুনে ওরা বেশ বিরক্ত হল। চেহারায় ফুটে ওঠে বিরক্ত ভাব। আলতাফ চৌধুরী বেশ ভালো করেই বুঝতে পেরেছে এটা। বলে, ওদের সাথে কথা বলার জন্যই বাহিরে গিয়েছিলাম। দাদু, তুমি জানো বাহিরের পরিস্থিতি ভালো না। কেন বাহিরে যাও? কিছুটা রাগ নিয়ে বলে অভ্র। জানি, এখন আমার কথা শোন মন দিয়ে। বলো। শুভ্র বিরক্তি নিয়ে বলে। আলতাফ চৌধুরী তার ফোন থেকে নিধি, রিমি, সিমি ওদের ছবি বের করে রুদ্রের হাতে দিয়ে বলে, মেয়ের ছবি দেখো। আমি শিওর তোমাদের পছন্দ হবে। রুদ্র, অভ্র, শুভ্র এক রাশ বিরক্ত নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে। ওদের কাছে মুখগুলো কেমন চেনা চেনা লাগছে। মাথায় জোর দিতেই মনে পড়ে যায় সেদিনের হোটেলের কথা। তবে তখন কার আর এখন কার ছবির মধ্যে পার্থক্য আছে। হিজাব বাঁধা ছিল মাথায়। একই রঙের 3 পিস। হালকা সাজে বেশ সুন্দর দেখাচ্ছিল ওদের। রুদ্র ছবিটা জুম করে রিমির ছবির দিকে তাকিয়ে বলে, এই মেয়েটাকে আমি চিনি। রুদ্রের কথা শুনে শুভ্র বলে, আমিও ওর পাশের মেয়েটিকে চিনি। অভ্র ওদের কাছ থেকে ফোন নিয়ে বলে, ওদের পাশের মেয়েটিকে আমিও চিনি। আলতাফ চৌধুরী এবার অনেকটাই অবাক হয়। তার সাথে সাব্বির ও ফাহিম। আলতাফ চৌধুরী কপাল বাজ করে বলে, কিভাবে চিনো? কোথায় দেখেছ ওদের? আগে কি ওদের সাথে দেখা হয়েছিল তোমাদের? দেখা বলতে রুদ্র সেদিনের হোটেলের ঘটনা বলে। রুদ্রের বলা শেষ হলে অভ্র বলে। অভ্রের বলা শেষে শুভ্র বলে। আলতাফ চৌধুরী হেসে দিলেন ওদের কথা শুনে। মুখে হাসি রেখে বলে, মেয়ে ৩ জন দেখছি বাড়ি দুষ্ট। যাক, ভালো হয়েছে। এখন আমার কথা তোমরা মন নিয়ে শোনো। বলো। বলেই রুদ্র সোফায় হেলান দিল। ওদের সাথে তোমরা পরশুদিন দেখা করতে যাবে। হোয়াট? কিছুটা অবাক হয়ে বলে রুদ্র। হোয়াই দাদু? শুভ্র বলে। কথা আমার শেষ হয়নি। কথা শেষ করি তারপর তোমরা কথা বলবে। কিছুটা কটু স্বরে বলে। আচ্ছা বলো। অভ্র বলে, ওরা তোমাদের ৩ জনকে জমের মতো ভয় পায়। ওদের যখন আমি তোমাদের ছবি দেখিয়েছি তখন ওরা অনেক ভয় পেয়েছে। কারণ ওরা জানে তোমরা 3 গ্যাংস্টার্স, তোমাদের আসল নামটাও জানে ওরা।
তাই আমি চাই ওদের কাছে তোমাদের পরিচয়টা গোপন থাক। আলতাফ চৌধুরীর কথার মাঝেই অভ্র বলে, ওয়েট দাদু, তুমি বলতে চাইছো যে আমরা তিনজন ওদেরকে বিয়ে করি, তাও আবার আমাদের আসল পরিচয় গোপন করে? রাইট। বাট কেন দাদু? ওরা আমাদের ভয় পায় তো ভয় পেতে দেও না। ওদেরকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। শুভ্র স্থির হয়ে বলে, ওদেরকেই বিয়ে করতে হবে। কারণ না আমি ওদের মাঝে কোনো হিংসা, রাগ, অহংকার দেখেছি, না লোভ, কোনোটাই ওদের মাঝে নেই। মেয়ে তিনজন এতিম। দাদু, দাদু এটা কিভাবে হয় বলো? পরিচয় গোপন করে বিয়ে। হাউ ইটস পসিবল? রুদ্র বলে, পসিবল। বিয়ের পর আমি নিজে ওদেরকে সব সত্যিটা খুলে বলবো। বুঝতে পারছি না মেয়ের কি অভাব পড়েছে নাকি? তুমি ওদের সাথেই কেন বিয়ে দিতে চাইছো? শুভ্র বলে, হ্যাঁ, অভাব পড়েছে। ওদের মতো মেয়ের অনেক অভাব। এমন মেয়ে খুঁজে পাবে না। ওদের বিষয়ে আমি খোঁজ লাগিয়েছি। অনেক ভালো ওরা। এই বিয়ে করতে পারবো না আমরা। রুদ্র কড়া গলায় বলে, অন্য মেয়ে দেখো তুমি। ওদেরকে আমরা বিয়ে করতে পারবো না। নিমিষেই আলতাফ চৌধুরীর মন খারাপ হয়ে যায়। মনিল মুখে বলেন, আমার কথা কেন শুনবি? আমি তোদের কে হই? সামান্য দাদু। মমড্যাড হলে যদি বলতো, তাহলে তাদের কথা ঠিকই শুনতি। শুরু হইছে বুড়োর ইমোশনাল ব্ল্যাকমেইল। মনে মনে বলে সাব্বির, দাদু, এভাবে বলছো কেন? কিছুটা রাগ নিয়ে বলে অভ্র, ঠিকই বলেছি আমি। বিয়ে করতে হবে না তোদের। এভাবেই থাক তোরা। কথাটা বলেই লাঠি ভর দিয়ে উঠে চলে যেতে নিলে শুভ্র বলে, দাদু আমরা বিয়েতে রাজি আছি। আমরা ওদেরকে বিয়ে করব। হ্যাঁ দাদু আমরা বিয়েতে রাজি আছি। অভ্র বলে। আলতাফ চৌধুরী খুশি হয়ে আগের ন্যায় সোফায় বসে পড়লেন। মুখে হাসি এঁকে বলেন, সত্যিই বলছিস? শুভ্র উত্তর দেয়, হ্যাঁ। কিন্তু দাদু ওরা আমাদের দেখেছে, আমাদের বিষয় জানে। আমরা কিভাবে ওদের সাথে দেখা করব? রুদ্র বলে, ওরা আমাদেরকে চিনে ফেলবে। অভ্র বলে। আলতাফ চৌধুরী হাসে, বলে, তার ব্যবস্থা আমি করব, যাতে ওরা তোমাদের চিনতে না পারে। কি করবে তুমি দাদু? ভ্রু কুঁচকে প্রশ্ন করে রুদ্র। সেটা পরশু দিনই দেখতে পারবে। মুচকি হেসে বলে আলতাফ চৌধুরী। সাব্বির চোখ ছোট ছোট করে আলতাফ চৌধুরীর দিকে তাকায়। হয়তো সাব্বির বুঝতে পেরেছে আলতাফ চৌধুরী কি করতে চাইছে বা বলতে। আচ্ছা নিধি আমরা কি ঠিক করেছি? রিমি চুলায় তরকারি নাড়তে নাড়তে বলে। কোনোটার কথা বলছিস? পিঁয়াজ কাটতে কাটতে উত্তর দেয় সিমি। মেবি বিয়ের, দেখা করার কথা বলছে রিমি। মাছ ধুতে ধুতে বলে নিধি। হ্যাঁ, দেখা করার কথাই বলছি আমি। দেখি না আমাদের কপালে কি আছে। সিমি বলে, আমাদের লাইফ ডিসিশন তো আমাদেরই নিতে হবে তাই না? নিধি বলে, আচ্ছা পরশু দিন কি ছুটি নিবি? রিমি বলে, নিলে ভালো হয়, কি বলিস নিধি? তাহলে আমিও ছুটি নেব। হ্যাঁ তাই করিস রিমি। বিপ্লব তালুকদার তার ছেলের মৃত্যুর শোকে পাথর হয়ে আছেন। তার উপর এখন আবার তার লোকদের কাছ থেকে বলা খবরটা শুনে ভীষণ রেগে আছেন। রুদ্রদের পিছনে লোক ঠিক করার জন্য সিলেট থেকে 10 জন লোক পাঠিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই 10 জনের মৃতদেহ সিলেটে ফেরত আসে।
ওরা চ্যালেঞ্জ করছে, ঢাকায় পা রাখা মানেই মৃত্যুকে ডেকে আনা। পলাশ হাসার সবটা জানার সত্ত্বেও কোনো প্রকার অ্যাকশন নিতে পারছে না। আর নিবেই বা কি করে? তাদের পাওয়ার সম্পর্কে সব কিছুই তার জানা। বসে বসে বিপ্লব তালুকদারকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় তার কাছে নেই। কন্টিনিউ টু